সুপ্রিয় দর্শক, চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন প্রবাসের কথা। এই প্রবাসের কথায় আমরা সপ্তাহব্যাপী নিউ ইয়র্কের সংবাদপত্রগুলি নিয়ে সংবাদপত্রের এই সপ্তাহের আয়োজন থাকে। এই আয়োজনে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শাহাবুদ্দিন সাগর। আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব সৈয়দ মাহমুদুল্লাহ। মহোদয়, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বরাবরের মতোই যে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকাগুলির প্রধান শিরোনাম দেখেই আমরা আলোচনায় যাব। আমরা তাহলে প্রধান শিরোনামগুলি দেখে আসি। নিশ্চয়ই। আমার হাতে ঠিকানা পত্রিকা। ঠিকানার প্রধান শিরোনাম, তৈরি হচ্ছে প্রেসার গ্রুপ, মিটা কথায় আর চেরা ভিজবে না, সংসদে 100 আসন চান প্রবাসীরা, প্রবাসীদের ভোটদান এখনো পদ্ধতি তালাশ ইসি। আমার হাতে আজকাল ইউনূস তারেক বৈঠক, নির্বাচন নিরাপদ বিদায় প্রাধান্য, শাহানা চ্যালেঞ্জের মুখোমুখি। নবযুগ, বিমান দুর্ঘটনা, কাঁপছে ভারত। সাপ্তাহিক দেশ, ডক্টর ইউনূসের নির্বাচনের ঘোষণা বিভাজন অন্য কিছু, লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠক, তাকিয়ে আছে বাংলাদেশ, রাজনীতির টার্নিং পয়েন্ট, ডিসেম্বর 2025 বনাম এপ্রিল 2026। সাপ্তাহিক সাদা কালো, সবার চোখ আজ লন্ডনে, ভোট নিয়ে ছাড়ের ভাবনা বিএনপিতে, পাসপোর্ট পাবেন না 3 শ্রেণীর লোক। সাপ্তাহিক বাঙালি, কৃষি ও হোটেল রেস্টুরেন্টে কর্মরত অবৈধদের বিষয়ে কণ্ঠ নমনীয়, প্রেসিডেন্ট ট্রাম্প বললেন চেঞ্জ আর কামিং। সাপ্তাহিক প্রথম আলো, নথিপত্রহীন ইমিগ্রান্টদের প্রতি প্রতারণার ফাঁদ, দেশের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। সাপ্তাহিক প্রবাস, লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক, সমঝোতা নাকি সংঘাত, বিএনপি কি খালেদা জিয়ার নির্দেশের বাইরে যেতে পারবে? ভারতের হায়দ্রাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত, 300 জনের প্রাণহানি। মহোদয়, আমরা অনেকগুলি প্রধান শিরোনাম দেখলাম পত্রিকাগুলিতে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে লন্ডনে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক। যদিও বা পত্রিকাগুলি বৈঠক হওয়ার আগেই সংবাদ প্রকাশিত হয়েছে, যেটি আপনি সময়ের কারণে সেটি আলোচনায় হতে পারে। একইভাবে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখছি, যেটি ইমিগ্রেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ট্রাম্প যে চ্যালেঞ্জগুলি আনতেছেন যে নানা খাতে, বিশেষ করে কৃষি খাত। তো এটা নিয়ে আপনি যেটা নিয়ে কমফোর্ট ফিল করেন, আমরা আলোচনা শুরু করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ। যেটা তারেক জিয়া, বিএনপি নেতা তারেক জিয়া এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক অলরেডি হয়ে গেছে লন্ডনে, এবং সেটাতে এর আগে ডক্টর ইউনূস সম্ভবত 1 সপ্তাহ বা তার একটু বেশি আগে ঢাকায় একটা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন এপ্রিল মাসের কোনো এক সময় নির্বাচন দেবেন। বিএনপি কিন্তু ধরে বসেছিল, জোট করে দাবি জানাচ্ছিল ডিসেম্বরের মধ্যে করতে হবে। তারা নানা কারণ দিল যে এপ্রিলে ঈদের পরপর, রোজার পরপর, তো ফলে রোজার ভিতরে তো ক্যাম্পেইন করা যাবে না ইত্যাদি অনেকগুলো তারা মানে যুক্তিসঙ্গত বক্তব্য দিয়েছে। তো যাই হোক, লন্ডনে তারেক জিয়ার এবং ডক্টর ইউনূসের বৈঠকে যেটা হয়েছে, তারা মোটামুটিভাবে বিএনপির বক্তব্য বা দাবি তিনি অনেকটা মেনে নিয়েছেন। ডিসেম্বরে না হলেও তিনি বলেছেন ফেব্রুয়ারি, রমজানের আগে করে ফেলা। রমজান সম্ভবত শুরু হবে ফেব্রুয়ারির মধ্যভাগে বা শেষের দিকে, সম্ভবত শেষের দিকে, আমি ভুলে গেছি তারিখটা। ফেব্রুয়ারির মধ্যভাগে বা তার আগে প্রথম দিকের নির্বাচন ব্যাপারে তিনি বলেছেন যে তারা কিছু সংস্কার জরুরি মনে করছেন, সেগুলা যদি হয়ে যায়, তারপরে আওয়ামী লীগের নাম উল্লেখ না করলেও তিনি বলছেন বিচার প্রক্রিয়া, এইটা তো এই বেসিক কাজগুলো যদি হয়ে যায় এবং নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে উনি এগ্রি করেছেন। তো আমার মনে হচ্ছে যেহেতু এগ্রি করেছেন এবং বিএনপি আর ছাড় দেবে না এর থেকে পিছনে, আমার মনে হয় মোটামুটি ওই তারিখের ভিতরে নির্বাচন। এটা আমার ধারণা হচ্ছে যে এটা ভালো একটা কাজ হয়েছে। তিনি যদি এটাতে স্টিক করেন তাতে ভালো হবে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের দরকার আছে। নির্বাচিত সরকার কোন দলগুলো কে গেল তার চেয়ে বড় কথা একটা সুষ্ঠু যদি নির্বাচন হয়। এর আগে তিনি বলেছেন
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন তিনি দেবেন। তো সেটা যদি তারা বলে এরকম একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যেই দলই আসুক না কেন, বাংলাদেশের জনগণ ধরা যাক যদি রং লোককে ভোট দেয়, যে কোনো দেশের লোক, সেটা তাদের ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবে। জনগণ হচ্ছে সার্বভৌমত্বের মালিক। তো আমরা আশা করব দেশে একটা নির্বাচিত সরকার আসবে এবং যেটা সব দলই বলছে, বিএনপিও বলছে, অন্যরাও বলছে, সংস্কার একটা হচ্ছে চলমান প্রক্রিয়া। প্রত্যেক সমাজে, প্রত্যেক রাষ্ট্রে সর্বত্র সংস্কার দরকার হয়, সময়ের সাথে সাথে সংস্কার দরকার হয়। কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়, সব দেশে হয়, বাংলাদেশে হয়েছে, ভারতে, যুক্তরাষ্ট্রে, সর্বত্র। তো ফলে নতুন সরকার যখন আসবে, নির্বাচিত সরকার, যে সংস্কার করা দরকার তারা করবে। এটা সংস্কার ব্যাপারে আর একটা ব্যাপার আছে, একটা সংস্কার কেউ মনে করলে যুক্তিসঙ্গত, ক্ষমতাসীন সরকার তা নাও মনে করতে পারে। তখন তারা আগে প্রতিশ্রুতি দিলে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে একটু চাপে থাকে, ধরা যাক কিছু প্রতিশ্রুতি যেটা দেয়। এবং এই যে জুলাই বিপ্লবের কথা বলা হচ্ছে, তার একটা ঘোষণা এই জুলাই মাসের মধ্যে করবেন বলা হচ্ছে, ডক্টর ইউনূসেরা এটা করবেন। সেইটাতে যে সংস্কারগুলোর কথা বলা হবে, সেটা বিএনপি যদি তাতে রাজি হয়, যেগুলোতে রাজি হয়, তাহলে জনগণের কাছে তাদের এক ধরনের ওয়াদা থাকবে, প্রতিজ্ঞা, এইটা দেখা যাবে। কিন্তু সেখানে এই যে জুলাইওয়ালারা যে সমস্ত দাবি করছে, বিএনপি তার অনেকগুলোতে রাজি নেই, এটাও আমরা জানি। আর একটা কথা হচ্ছে, বিএনপি সেটার ব্যাপারে ঐক্যমতের কথা বলেছে, মানে প্রধান রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তির ঐক্যমতের ভিত্তিতে সেটা হতে হবে। আমি মনে করি এটাও একটা ভালো কথা। আর একটা ব্যাপারে বিএনপি সম্ভবত রাজি হয়েছে বলে আমি পত্রপত্রিকায় শুনেছি, আপনি দেখেছেন, সেটা হচ্ছে উচ্চ পরিষদ করা। মানে যুক্তরাষ্ট্রে যেরকম আছে, ব্রিটেনে আছে, ভারতে আছে, লোয়ার হাউস যেটা জনগণের ডাইরেক্ট প্রতিনিধিত্ব, আর যুক্তরাষ্ট্রে দুটাই। তো সেটা ব্যাপারে হয়েছে, কিন্তু সেখানে আবার ফ্যাক্টর আছে একটা, সেটা হচ্ছে ধরা যাক বাংলাদেশের নির্বাচন হলো 40টা পার্টি বা 30টা পার্টি পার্টিসিপেট করলো। তো পার্টিসিপেট করার পরে কতগুলো পার্টি 1%, 2% মাত্র ভোট পেয়েছে, তারা তো কোনো ভোট পাবে না, তার জামানতই বাজেয়াপ্ত হবে। এটা হচ্ছে নিম্ন সভায়, দুটা পরিষদ যদি থাকে প্রতিনিধি পরিষদে, তখন উচ্চ পরিষদ গঠিত হবে বলা হচ্ছে ওই যে 100 যদি আসন থাকে বা 200, নিম্ন পরিষদের নির্বাচনে যে দল যত পার্সেন্ট ভোট পেয়েছেন, সেই দলের টোটাল 100 আসন যদি হয়, একটা দল 2% ভোট পেয়ে থাকলে তারা 2টো আসন পাবে। একটা দল 80% ভোট পাবে, 80। বিএনপি এটাতে রাজি নেই, কারণ হচ্ছে তারা মনে করছে এতে করে অনেকগুলো ছোট দল যারা এমনিতে কোনো প্রতিনিধিত্বই পেত না, তো এখন ওই 100 জনের মধ্যে 50-60 জন হয়তো ওরা হয়ে যাবে। তো সেখানে যদি মেজরিটি অন্য দল থেকে এসে যায়, তখন তাদের পক্ষে মানে এটা হ্যান্ডেল করা মুশকিল হবে, তাদের উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে। সেই কারণে তারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করছে। তবু আমার দরকার নির্বাচন ব্যাপার না। আমি এর সঙ্গে যদি একটু যোগ করতে চাই, কিন্তু প্রফেসর ইউনূসের সঙ্গে যে বৈঠকে আপনি নির্বাচন নিয়ে সবাই এখন কথা বলছেন, কিন্তু এর আগে আমরা দেখছি যে বাংলাদেশের আর্মি চিফ যে কথাটা বলছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। আপনি যদি বাংলাদেশের সৃষ্টিতে দেখেন, তাহলে বাংলাদেশের সৃষ্টি থেকে একের পর এক সরকার অনেক অন্যায় কাজ করেছে, এবং গুম খুনের কথা বাদ দিলে অন্যান্য ক্ষেত্রে এই যে বিনা বিচারে লোককে আটক করা, জোরে সোরে, এবং মানে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলোর উপরে, তো এগুলো তো সব অন্যায় কাজ হয়েছে। তাদের আমলে, জেনারেল সম্বন্ধে আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে। তো এখন কথা হচ্ছে 15 বছর এক নাগাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, এই আমলে হয়তো বেশি হয়েছে, কিছু ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি হয়েছে, এটা হতে পারে। বিচার প্রক্রিয়া হলে যারা যারা অপরাধ করেছেন বিচার প্রক্রিয়ায় তারা বিচারে দোষী সাব্যস্ত হবেন। এমন হতে পারে যে আওয়ামী লীগকে নির্বাচন নিলে আওয়ামী লীগের বিপুল সংখ্যক লোক বিদেশে পালিয়ে গেছে, দেশের ভিতরে পালিয়ে আছে, হাজার হাজার গ্রেপ্তারি হয়ে আছে, হাজার হাজার মামলা হয়ে আছে তাদেরকে। তো ফলে তারা খুব কম লোক নির্বাচন, এবং নির্বাচনে দাঁড়ালে তাদের অনেকেরই নির্বাচন অযোগ্য ঘোষণা করবে, আগে থেকে বলে রাখা যায়। কিন্তু ভোটে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেতে পারবে কিনা ইত্যাদি নানা আমরা দেখব, ভোট হওয়ার পরে জনগণ দেখবে। কিন্তু আপাতত আপনি যেটা বলছেন খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়ার চেষ্টা করা উচিত। দেখলাম যে ঠিকানায় যে রিপোর্টটা করলো যে প্রবাসীরা 100 আসন চায় যদি বাংলাদেশের নির্বাচন হয়ে যায়, হোয়াটএভার ইট ইজ, যে ইনক্লুসিভ হোক বা অন্যান্য হোক। আপনি এটাকে কতটুকু যৌক্তিক মনে করেন? প্রবাসীদের যে কন্ট্রিবিউশন, তারা কি আসলেই কি আসন চাইতে পারে কিনা, বা এটা কতটুকু বিবেচ্য হতে পারে? হ্যাঁ, আমি নিউজটা দেখলাম, এটা
আমি নিজেই তো প্রবাসী, এবং আমি প্রবাসী ধরেন এক নাগাড়ে, যদি একবার এসে চলে গেছি 76 সাল থেকে, তো আমি এক নাগাড়ে বিদেশি। আমি কিন্তু প্রবাসীদের 100 আসনের দাবি কারা করেছেন সেটা আমি পত্রিকার ডিটেলসটা পড়ে দেখিনি। যাদের নিশ্চয়ই যারা করেছেন তারা দেশপ্রেমিক লোক, তাদের কন্ট্রিবিউশন কথা নিশ্চয় আছে, এবং তারা যুক্তিসঙ্গত হয়তো কিছু বলেছেন, তাদের যুক্তি বলেছেন। আমি এটাকে যুক্তিসঙ্গত আমি বিবেচনা করি না। কারণ হচ্ছে যে একটা পার্লামেন্টে যদি ধরা যাক 500 আসনই থাকে, সম্ভবত 400-র কম থাকবে আসন, 400-র মতো থাকবে। 1/4 আমরা নিয়ে গেলাম। কত লোক আমরা বিদেশে ধরা যায় 1 কোটি আছি, আমরা ইনফ্লেটেড করি বলি 1.5 কোটি 2 কোটি, সম্ভবত 1 কোটি। 18 কোটি লোকের মধ্যে 1 কোটি লোক আমরা দাবি করছি 1/4। এটা একটা যুক্তিসঙ্গতা। 2 নম্বর হচ্ছে যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে অবিস্মরণীয় বিপুল কন্ট্রিবিউশন করে। আজকে বাংলাদেশের 2টো কারণে বাংলাদেশ টিকে আছে এত দুর্নীতি এত কিছুর পরেও। সেটা একটা হচ্ছে যে আপনার এই যে বিদেশে যারা কাজ করেন এরা যে দেশে রেমিটেন্স পাঠান, ফরেন এক্সচেঞ্জের কারণে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জের ভান্ডার মোটামুটি ঠিক থাকে। আর একটা হচ্ছে বিশেষ করে গার্মেন্ট সেক্টরের যে এক্সপোর্ট। তো এখন গার্মেন্ট সেক্টরের এক্সপোর্ট বিরাট ব্যাপার। গার্মেন্ট সেক্টরে ধরা যায় 1 কোটি লোক কাজ করেন। এখন তারা যদি দাবি করেন যে আমরা যেহেতু গার্মেন্ট সেক্টরে কাজ করি, অথবা গার্মেন্ট ব্যবসায়ীরা আমরা ওই 100 জন লোক আমরা বিরাট কাজ করছি, অবদান রাখছি, ওনারা 100 জন মালিকরা আর তাদের 1 কোটি কর্মচারীরা দাবি করলেন যে আমাদেরকে 50টা করে আসন দেন। কন্ট্রিবিউশন কিন্তু বিরাট। 2 নম্বর হচ্ছে প্রবাসীরা আমরা যারা বিদেশে থাকি আমরা যে ফরেন এক্সচেঞ্জ পাঠাই সত্য কথা, কিন্তু লেট আস পজ এন্ড পন্ডার। 1 মিনিটের জন্য আমরা চোখ বন্ধ করে একটু দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমরা কি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার সমৃদ্ধ করার জন্য বা বাংলাদেশকে উন্নত করার স্বার্থে বিদেশে এসেছিলাম? সেই উদ্দেশ্যে আমরা আমাদের প্রয়োজনে, আমাদের পারিবারিক প্রয়োজনে, নিজের প্রয়োজনে বিদেশে এসেছি। বিদেশে আসার পরে আবার আমরা কয়জন লোক বাংলাদেশের বৈদেশিক ভান্ডার সমৃদ্ধ করার জন্য টাকা পাঠাই, নাকি আমাদের পরিবারের জন্য, দেশে আমি বাড়ি করব, জমি করব, এগুলার জন্য আমরা পাঠাই? ফলে প্রয়োজনে পাঠাই, নিজের কারণে। সেটা যেহেতু আমি ফরেন এক্সচেঞ্জে পাঠাই, দেশ উপকৃত হচ্ছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু সেইটাকে ভিত্তি করে এয়ারপোর্ট থেকে সর্বত্র আমরা একেবারে বিপুল অন্যান্য প্রবাসীরা যে ধরনের সুযোগ সুবিধা, অন্যান্য যাত্রীরা বাংলাদেশের যারা বিদেশে যাচ্ছেন, বাংলাদেশের যে শ্রমিক মানে ধরা যাক ফরেন এক্সচেঞ্জ আর্ন করছেন, তিনি বিদেশে কোনো কারণে ফেরত আসলে তার চাইতে আমার ট্রিটমেন্ট আমি বেশি দাবি করি। ফলে অগ্রাধিকার প্রায়োরিটি দাবি করা কোনো জনগোষ্ঠীর এটা ঠিক না, আমার মতে অসঙ্গত। এবং আমরা সবসময় চিন্তা করছি আমি কি দাবি করছি। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি মনে করি 10-20টা সিটের কথা বিবেচনা করা উচিত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রবাসীদের ভোট দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। এইটা একটা গুরুত্ব। যারা বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব রেখেছেন অথবা যারা নাগরিকত্ব রেখে দিয়েছেন, বিদেশের নাগরিকত্ব রাখেননি, তাদের ক্ষেত্রে এটা মানে ব্যবস্থা করা উচিত বলে মনে করি। পৃথিবীর বেশ কিছু দেশ আছে যারা তাদের বিদেশে যে সমস্ত নাগরিক আছেন তাদের জন্য ভোটাধিকার ব্যবস্থা করেন। তুরস্কের কথা বলতে পারি, ইউরোপের বিভিন্ন দেশে তাদের প্রচুর লোক আছে, তারা তুরস্কের নির্বাচনে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সাউথ আমেরিকার অনেকগুলো দেশের ব্যবস্থা করে। ফলে এইগুলোর থেকে মানে বাংলাদেশ নির্বাচন কমিশন তথ্য নিয়ে খুব চমৎকার ব্যবস্থা করে আয়োজন করতে পারবেন আমি মনে করি। আমরা একটু যুক্তরাষ্ট্রের খবর হিসেবে জানেন যে ইমিগ্রেশন ইস্যুতেই এখন ধরতে গেলে বেশ কটি রাজ্য উত্তাল, যে ডেমনস্ট্রেশন হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা নিউ ইয়র্কও ছড়িয়ে পড়েছে। তো এদিকে আবার ট্রাম্প নানা বিষয়ে ঘোষণাও দিচ্ছে, কয়েকটা চ্যালেঞ্জের কথা বলছে বা চেঞ্জেসের কথা বলছেন উনি, বিশেষ করে কৃষি খাতে। এই ধরনের কিন্তু প্রজেক্ট আগের সরকারগুলিও নিয়েছিল। তো এখন সার্বিক বলে আপনার অবজারভেশনটা কি, যে ইমিগ্রেশন যে ইস্যুতে ট্রাম্পের কড়াকড়ি কঠোর অবস্থা, যে যারা বিশেষ করে যারা অবৈধভাবে আছেন তারা বেশ একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এখন ট্রাম্প সাহেব তাকে অনেক রিপ্রেজেন্টেশন দিয়েছে, আর তিনি তো এই দেশেরই রাষ্ট্রপতি। ফলে তিনি সমস্যাটা বুঝতে পারছেন। আজকে যদি মানে কৃষিখাত ভেঙে পড়ে, মানে নির্মাণ খাত, গৃহ নির্মাণ ইত্যাদি খাত ভেঙে পড়ে, খুব প্রচণ্ড চ্যালেঞ্জের সম্মুখীন, তাহলে দেশের অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হবে। ফলে তার কড়াকড়ির ফলে এই খাতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নিজেই যদি স্বীকার করে নিয়ে থাকেন পাবলিকলি বলে, সেটা একটা ভালো মানে উপলব্ধি এটা।
ফলে সেক্ষেত্রে তিনি হয়তো কোনো ধরনের এক্সামশনের কথা চিন্তাও করে থাকতে পারেন। কিন্তু ইন জেনারেল একটা বলা উচিত, আমরা বিদেশাগত লোক, আমরা অবশ্যই ইমিগ্রেন্টদের রাইটসের কথা বলবো এবং যে কোনো লোক, যে কোনো সব শ্রেণীর লোকের নাগরিক অধিকারের কথা বলবো, সব অধিকার, মানবাধিকারের কথা। অ্যাট দি সেম টাইম এই প্রেসিডেন্ট নির্বাচনে যখন দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইলিগাল ইমিগ্রেন্ট যারা তাদেরকে বহিষ্কার করবেন এবং বহিষ্কারের জন্য তিনি সামরিক বাহিনী ব্যবহার করবেন, তার নির্বাচনী প্রচারণা উল্লেখ করেছিলেন স্পষ্টভাবে। যুক্তরাষ্ট্রে 1,10,00,000 থেকে 1,25,00,000 লোক অবৈধভাবে বসবাস করেন বলে একটা কথা বলা হয়ে থাকে। তো এইটা যদি নিচের ফিগারটা আমরা নেই, এটা একটা বিরাট ফিগার। তো এরা কি সব অলস বসে আছেন? তা না, এরা সবাই কাজ করছেন। 99% বা শতকরা 100 জনই হয়তো কাজ করছেন। কাজ করে এরা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করছেন। যে কাজ করছেন সেই কাজ এরা না করলে অন্য লোক হায়ার করা সম্ভব হতো কিনা সেটা, বিশেষ করে ইলিগাল ইমিগ্রেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে অড জব করে থাকেন যেগুলো। তো অড জবের যে ব্যাপারটা আছে সেগুলো তারা না করলে কৃষি খাত, এই সমস্ত নির্মাণ খাত, রেস্টুরেন্ট ইত্যাদি ক্ষেত্রে এরা তো কাজ করছেন। এদের দ্বারা এই দেশের অর্থনীতি সচল থাকছে, এইটা একটা ব্যাপার আছে। কিন্তু অ্যাট দি সেম টাইম এদের জন্য বিবিধ প্রক্রিয়া নেওয়া হয়েছে, এদেরকে কিছু ব্যবস্থার মাধ্যমে লিগ্যাল করে নেওয়া ইত্যাদি। যে লোক 10 বছর থেকে আছে, যার সন্তান এই দেশে হয়েছে, এই দেশে আসার পরে বিয়ে করেছে ইত্যাদি, তাদের ক্ষেত্রে একটা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া থাকলে ভালো। তিনি যেভাবে কড়াকড়ি আরোপ করেছেন এবং ওই যে লস অ্যাঞ্জেলসে অত্যন্ত মারমুখী অবস্থান হয়ে গেল। কিন্তু সেখানে আরেকটা কথা, যারা তার এই অভিযানের বিরুদ্ধে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের লোকরা বিভিন্ন জায়গায় যে কর্মক্ষেত্রে যে বাড়ি ঘরে যে তাদেরকে ধরপাকড় শুরু করে দিয়েছিল ব্যাপকভাবে। তো ধরপাকড় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং একটা প্রতিরোধ। যেমন ধরেন এর আগে কিছু ইলিগাল ইমিগ্রেন্টকে তো বিদেশে পাঠিয়েছে, আপনি জানেন। তাদের ভিতরে কাউকে কাউকে তৃতীয় বিশ্বের কোনো কোনো দেশে ভয়ঙ্কর অবস্থার জেলখানে রেখে দেওয়া হয়েছে, এই একটা। তো যারা ইলিগাল ইমিগ্রেন্ট তারাও কিছুটা, ইলিগাল ইমিগ্রেন্টরা বিক্ষোভ করেছেন কিনা জানি না, তাদের পক্ষের লোকেরা করেছেন, লিগাল ইমিগ্রেন্টরা করেছেন, মানবাধিকার সংগঠনগুলো করেছেন। কিন্তু তাদের অবস্থা এখন ডেসপারেট। হয়তো তারা ইলিগাল ইমিগ্রেন্টও কিছু থাকতে পারেন, আমাকে এমনিতেই তো পাঠিয়ে দেবে, মানবতার অবস্থায় আর কোন দেশে যেয়ে থাকবো বা আমার নিজের দেশে পাঠিয়ে, তো আমি রিস্ক নিই এখানে, এইরকম হতে পারে। এখন সেটা করার পরেও সেখানে পুলিশের গাড়ির উপরে হামলা হয়েছে, কয়েক জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি স্থাপনার উপরে হামলা হয়েছে 2-1টি ক্ষেত্রে। এটা কোনো অবস্থা ইলিগাল কাজ, ভায়োলেন্স কোনো সভ্য সমাজ এটা অ্যাকসেপ্ট করতে পারে না। ফলে এইটা ঠিক করেনি। ফলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এই ধরনের বিক্ষোভ। নিউ ইয়র্কে হচ্ছে, অন্যান্য হচ্ছে। তো হলেও সেইটা আরেকটা প্রশ্ন অনেকে করেন যে তিনি যে ন্যাশনাল গার্ডকে আইনত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ন্যাশনাল গার্ড হচ্ছে স্টেটের বাহিনী, অঙ্গরাজ্যের বাহিনী। কিন্তু বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট যদি মনে করেন যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক বাহিনী তিনি সর্বাধিনায়ক, ফলে তিনি স্টেটের গুলাকে ফেডারালীকৃত করতে পারেন, ফেডারেল সরকারের আয়ত্তে কর্তৃত্বাধীন নিয়ে আসতে পারেন। প্রেসিডেন্ট লিঙ্কন করেছিলেন, প্রেসিডেন্ট আইজেনহাওয়ার করেছেন, প্রেসিডেন্ট জনসন করেছেন, প্রেসিডেন্ট কেনেডি করেছেন, আরও কয়েকজন প্রেসিডেন্ট করেছেন গত শতাব্দীতে আর আগের শতাব্দীতে। ফলে এটা হতে পারে, এটা কম হতে পারে, কিন্তু এইটা ইনি একমাত্র করেছেন এবং করে ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন। এই ধরনের অত্যন্ত নেগেটিভ অ্যাটিটিউড নেওয়াটা সম্ভবত সঙ্গত না। কিন্তু একেবারে আতঙ্ক সৃষ্টি করাটা, সেটা নিশ্চয়ই সেটার থেকে আমার তো মনে হচ্ছে তিনি যে টার্গেট ঠিক করেছিলেন দৈনিক 3000 করে ইলিগাল ধরে পাঠানো, 3000 করে করলে ওনার 4 বছর, অলরেডি তো কয়েক মাস চলে গেল, 4 বছরে দৈনিক 3000 করলে 4 মিলিয়নের মাত্র বেশি হয়, যেখানে আছে 11 থেকে 12.5 মিলিয়ন। তো সেটা আমার মনে হচ্ছে তিনি তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যে হচ্ছে, তিনি হয়তো অন্যান্য জায়গায়ও ন্যাশনাল গার্ডকে জাতীয়করণ করতে পারেন, ফেডারেল সরকার কর্তৃত্বাধীন মেরিন নিয়োগ করতে পারেন। করিডোরে তিনি যেটা চেষ্টা করছেন, এটা এই যে কড়াকড়ির দুটো দিক আছে, কিন্তু
কৌশলগত ব্যাপার। একটা হচ্ছে আরো যেন অবৈধ ইমিগ্রেন্টরা একেবারে লাখে লাখে হাজারে হাজারে, এই যে আপনি দেখেন গত কয়েক মাসে এই সরকার এই আসার পরে আর ওই বিল নেই, তাই না? ওইটা নেই, কাউকে কাউকে আসার চেষ্টা করে তাকে আগে মেক্সিকো যে ওখানে অ্যাপ্লাই করতে হবে মানে দেশে আসার জন্য, ফলে ওই ওই মানে রাষ্ট্র কমে গেল। এইটা একটা ভীতি সঞ্চার করা যে আমি কোনো মতো ওই দেশে ঢুকে গেলে থেকে যেতে পারবো, এই ভীতি যেন তাদের ভিতরে থাকে একটা। আমাদের শেষ করতে হবে সময়ের সংক্ষিপ্ততার কারণে। মাহমুদুল ভাই, আপনি স্টুডিওতে এসে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠানে আবার কোনো নতুন অতিথিকে নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ।